হ্যালো বন্ধুরা, বেসামাল প্রেম চ্যানেলের তরফ থেকে আমি মাম্পি। আমাদের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেতে হলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিন। আর আমাদের ভিডিওগুলোতে লাইক, শেয়ার, কমেন্ট করতে মোটেও ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। তুই কি বলতে চাস? আমার সাহস নেই? আমার মতো সাহসী আর পাবি না। আচ্ছা, তাহলে উঠে চিৎকার করে বল, বাবা আমি মেঘার বিয়ে হতে দিব না, মানে দিব না। আর সাহসিকতা দেখানোর মুড নেই, অন্যদিন দেখাবো। খাবার খেয়ে সবাই সবার রুমে চলে যায়। মেঘা যেতে নেয়, অয়ন মেঘাকে এক টান দিয়ে এক কোনায় নিয়ে যায়, গিয়ে দুহাত চেপে দিয়ে দেওয়ালের সাথে ধরে। আজকাল সাহস একটু বেশি বেড়ে গেছে না তোর? হ্যাঁ বেড়েছে। কি করবেন আপনি? চাইলেই অনেক কিছু করতে পারি। কিছুই করতে পারবেন না, ছাড়েন আপনি, আমি ব্যথা পাচ্ছি। ভুলে যাবেন না আমার হবু স্বামী বড় একজন এসপি। তুই কি আমাকে ভয় দেখাচ্ছিস? কি করবে তোর হবু স্বামী? আপনি এমন করলে আমি কিন্তু রাফির কাছে বিচার দিব। এইটা শুনে মেজাজ খারাপ হয়ে যায় অয়নের। আচ্ছা, কি বিচার দিবি তুই? আপনি যা যা করছেন সব বলবো। আমি তো এখনো কিছুই করিনি, এটা বিচার দিলে কেমন দেখাবে? দাঁড়া, তোকে বিচার দেওয়ার মতো ভালো কারণ দিই। বলে অয়ন মেঘার ঠোঁটে কিস করতে থাকে। মেঘার আটকানোর কোনো উপায় নেই, কিছু পরে ছেড়ে দেয়। এবার গিয়ে বিচার দে, গিয়ে বলবি বলবি অয়ন ভাইয়া আমাকে কিস করেছে। 1 মিনিট, আইনের লোক তো আবার প্রমাণ ছাড়া কাজ করে না। দাঁড়া, রাতিকে প্রমাণ করার জন্য প্রুফ দিয়ে দিচ্ছি। মানে? অয়ন মেঘার নিচের ঠোঁটে কামড় বসিয়ে দেয়। মেঘা শুধু সরানোর চেষ্টা করছে, কামড় দিয়ে রক্ত বের করে দেয়। এবার প্রমাণ সহ বিচার দে তোর রাফির কাছে, দেখবো তোর এসিবি আমার কি বিচার করে। বলে মেঘাকে ছেড়ে নিজের রুমে যেতে থাকে। কি ভাবেন কি নিজেকে? হ্যাঁ, যে আমার পিছনে পড়ে রয়েছে তার থেকে বড় সাইকো তো আপনি। রাগ উঠলে যা খুশি তাই করেন, ছাড়বো না আপনাকে। অয়ন পিছনে তাকিয়ে বলে, তুই যাবি নাকি আমাকে ছেড়ে দিয়ে আসতে হবে? টেবিল একটা। তুই দাঁড়া, আমি আসছি। অয়ন যাওয়ার জন্য পা বাড়ায় আর মেঘা উড়াদুরা দৌড় দেয়। দাঁড়া, ওই বলে হাসতে হাসতে নিজের রুমে চলে যায়। সকালে মেঘার বিয়ের প্রস্তুতি জোরদার হতে থাকে। সেখানে অয়ন সাহায্য করছে। রিমান অয়নকে এত শান্তশিষ্ট দেখে অবাক হয়ে গেছে, তাও আবার বাড়ি সাজাতে সাহায্য করছে। রিমান অয়নের কাছে গিয়ে অয়নের কপালে হাত দিয়ে চেক করছে। কি হলো? তোর কিছু হলো না তো? এটা মেঘার বিয়ে আর তুই এত শান্তভাবে বসে আছিস, তাও আবার সাহায্য করছিস। দেখতে হবে না নিজের বিয়েতে যেন কোনো কমতি না থাকে? প্ল্যান কি তোর? জেনে যাবি, অপেক্ষা কর। শুধু শুধু আমার বিয়ের ডেকোরেশনটা শেষ করে দিল, এখন আবার নতুন করে ডেকোরেশন করা লাগছে। কতগুলো টাকা বেঁচে যেত। শালা কিপটা। মেঘা চোখ কচলাতে কচলাতে নিচে আসে, এসে দেখে অয়ন সবাইকে অর্ডার দিচ্ছে কাজ তাড়াতাড়ি করতে, দেখে রাগ হচ্ছে। আমাকে বিয়ে দিয়ে বিদায় করা কত তারা এনার মনে, আমি এনার উপর বোঝা হয়ে আছি। বিয়ে দিয়ে বিদায় করতে পারলে বাঁচে। গিয়ে সোফায় বসি, মাথাটা চিনচিন করে ব্যথা করছে। কাল সারা রাত ঘুম হয়নি। যে কাহিনী হয়েছে তাতে ঘুম আসার কথাও না। জানি না কার কফি রাখা টেবিলে, আমি কিছু না ভেবে উঠিয়ে খেতে থাকি। আমি বসে চুপচাপ কফি খাচ্ছি আর কি একটা নিয়ে গভীর ভাবনায় মগ্ন আছি। সেটা কি নিজে উপলব্ধি করতে পারছি না। কিছুক্ষণ পর অনুভব করলাম আমার পাশে কেউ দাঁড়িয়ে আছে। আমি তার দিকে তাকালাম। তাকিয়ে দেখি অয়ন ভাইয়া এক হাত পকেটে ঢুকিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমিও তার দিকে এক ধ্যানে তাকিয়ে আছি। কিরে, এমন হাবলার মতো তাকিয়ে আছিস কেন? রিমান ভাইয়ার কথায় হুঁশ ফিরে আমি তাড়াতাড়ি চোখ ফিরিয়ে সরে যাই। কফিটা আমার ছিল, আমি জাস্ট এক চুমুক দিয়ে ওখানে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য। আমার কফি ফেরত দে। এক কাপ কফির জন্য কেমন করছে দেখো। এটাতে আমি মুখ লাগিয়ে ফেলেছি, আপনার জন্য আরেকটা আনতে বলেছি। লাগবে না, তুই আনা, যেটা আমার সেটা আমারই। অয়ন ভাইয়া আমার হাত থেকে কফিটা নিয়ে খেতে থাকে। ও মা গো, টুরুলাপ! তা মেঘা, তোর ঠোঁটের এ অবস্থা কেন? এখন গরম পড়েছে তাই ফেটে রক্ত বের হয়েছে মনে হয়। ঠোঁটে কিছু দিয়ে রাখবি সব সময়। মেঘা ঠোঁট ধরে কটমট করে অয়নের দিকে তাকায়, আর অয়ন কিছুই করেনি এমন একটা লুক দেয়। উপর থেকে ফারিয়া সিঁড়ির রিল ধরে ধরে নামছে। কি হয়েছে তোমার? তেমন কিছু না, আমাদের না এক জায়গায় যাওয়ার কথা ছিল, যাবে না? তুমি বসো, আমি উপর থেকে গাড়ির চাবিটা নিয়ে আসছি। ঠিক আছে।
রিমান উপরে চলে যায়। কি ব্যাপার মেঘা? দেখে তো মনে হচ্ছে কাল সারা রাত ঘুমাওনি। কার খেয়ালে মগ্ন ছিলে? আমি অয়ন ভাইয়ের দিকে তাকিয়ে দেখি অয়ন ভাইয়া আমার জবাব শোনার জন্য চোখ স্থির করে আমার দিকে তাকিয়ে আছে। আমিও মাথাটা ঘুরিয়ে আরেকটু ভাব দেখে বললাম, যার 2 দিন পর বিয়ে সে আর কার খেয়ালে মগ্ন থাকবে, তার হবু স্বামী ছাড়া? কথাটা মনে হয় অয়ন ভাইয়ের পছন্দ হলো না, তাই কফির মগটা জোরে টেবিলে রাখলো। আমার কথা এত মনে পড়ছিল, তাহলে একটা ফোন দিতে তাহলেই হতো। আমরা সবাই পিছে তাকিয়ে দেখি রাফি এসেছে। আরেকবার আমার কথা মনে পড়লে সোজা একটা ফোন দিবে, দুষ্টু হাসি দিয়ে। মেঘা লজ্জায় লাল হয়ে যায়। আরে আর আসার সময় পেল না, ধুর, এখন আমি কি করব? এত লজ্জা পাওয়ার কিছু নেই। তুমি এখানে? বাবাও চলে আসে রাফির আওয়াজ শুনে। ভালো মন্দ সব জিজ্ঞেস করা হয়। আসলে কাল বিয়ে, ভাবলাম মেঘাকে শপিং করিয়ে দিই। সময় খুব অল্প, তাই বিয়েটাও সাধারণভাবে হবে। তাও আমি চাই মেঘা তার পছন্দ মতো লেহেঙ্গা বা শাড়ি পরুক। মেঘাকে এখন বাইরে পাঠানো ঠিক হবে না, আবার হামলা হতে পারে। মেঘার জন্য আমি শপিং করে নিয়ে আসব। ওর কি পছন্দ না পছন্দ সব আমি জানি, তাই বিয়ের আগে বাইরে বের হওয়ার দরকার নেই, তাই না আঙ্কেল? ঠিক বলছো অয়ন, এখন মেঘাকে বাইরে পাঠানো যাবে না। মেঘার সেফটির জন্য বিয়েতে শুধু যাদের ভালো জানি তাদের দাওয়াত দিয়েছি। ঠিক আছে আঙ্কেল, আপনি যা ভালো মনে করেন। রাফি সোফায় বসে, সাথে সাথে অয়নও বসে। আমি ইচ্ছে করে রাফির সাথে বেশি বেশি কথা বলছি, যদিও ভালো লাগছে না। ফারিয়া চলো আমরা যাই। আমি তো মনে করেছি আপনি চাবি না গিয়ে আনতে গেছেন, গাড়ি আনতে গেছেন। চাবি খুঁজে পাচ্ছিলাম না, চলো এবার। রিমান আর ফারিয়া তাদের অফিসে যায়। সেখানে গিয়ে রিমান বসে ফারিয়ার কিছু লোকদের সাথে কথা বলছে। কিছুক্ষণ পর ফারিয়া কিছু পেপার নিয়ে রিমানের কাছে আসে। রিমান, তোমার এই ফাইলে সাইন করতে হবে। কিসের কাগজ এটা? এটা না জেনে সাইন করা যায় না। ওকে, সাইন করতে গিয়ে থেমে যাই। এটা ডিভোর্সের পেপার না তো আবার? আমি সাইন করব কিসে করছি দেখে নেব না? ঠিক আছে, দেখো। রিমান ফাইল খুলে ভালো করে দেখে অবাক হয়ে যায়। এটা কি করে সম্ভব? আমি এত সম্পত্তির মালিক, আর আমি জানি না। কে দিল এত সম্পত্তি আমার নামে? আমার বাবা যে লোক, মারা যাওয়ার আগে আমার নামে একটা সুতো লিখে দেবে না? সব সম্পত্তি সব আমার। তাহলে আমার নামে কিভাবে আসলো উড়ে উড়ে? এটা আমার মার জমি ছিল, তিনি মারা যাওয়ার পর আমার বাবার নামে আসে। আমার বাবা এমন করে দলিল করে যে আমার বিয়ে হবার পর সম্পত্তি আমার স্বামীর নামে হয়ে যাবে। এখন আমার জমি তোমার থেকে ফেরত চাই। তোমার মা মারা গেছে মানে? তাহলে মিস সাইলা বেগমকে? তিনি আমার বাবার দ্বিতীয় বউ। ও, এটা আগেই বলতা। এত পেঁচিয়ে বলার কি ছিল? আমি এমনি পেপারে সাইন করে দিতাম। তাছাড়া আমি নিজের উপার্জন করা টাকাই বিশ্বাস করি। রিমান পেপারে সাইন করতে নেয়, তখন সাইলা বেগম আসে। দাঁড়াও রিমান, সাইন করার আগে কথাটা তো শোনো। শাইলা পিছনে তাকায়। শাইলা বেগম রিমানের সামনে আসে। কি কথা মা? সাইন করার আগে এই জমির দাম তো শুনে নাও। এই জমির দাম 20 কোটি টাকা। এখানে একটি লোক হোটেল খুলতে চায়, নগদ টাকা দিয়ে এটা কিনে নিবে। সেটা শুধু শুধু ফেলিয়ে রেখে লাভ নেই। তুমি বুঝমান, তাই এটা বিক্রি করে দিলে কেমন হয়? এটা এখন তোমার নামে, তুমি যা ইচ্ছে করতে পারো। তুমি এনার কথা শোনো। সেখানে তোমাকে কিছু বলার দরকার নেই। এই সম্পত্তি আমার নামে লেখা হলেও আমার না, তাই এতে আমার কোনো অধিকার নেই। ফারিয়ার জিনিস, ফারিয়া যা খুশি করুক, আমার কোনো আপত্তি নেই বলে রিমান সাইন করে দেয়। ফারিয়া খুশিতে লাফিয়ে সবার সামনে রিমানকে জড়িয়ে ধরে। থ্যাংক ইউ। রিমান কাশি দেয়। ফারিয়া সাথে সাথে ছেড়ে দেয়। তোমাদের অফিসে আসলাম, অথচ বাবাকে দেখছি না। বাবা উপরে আছে নিজের ক্যাবিনে, বাবার কিছু কাজ আছে তাই নিচে আসেনি। আমার তাড়াতাড়ি যেতে হবে, তাই আমি বাবার সাথে দেখা করে এখন আসছি। ঠিক আছে। একটু পর কেবিন থেকে সবাই বেরিয়ে যায়, শুধু ফারিয়া আর তার মা আছে। ফারিয়া ফাইলগুলো গোছাচ্ছে। ফারিয়া, এখনো সময় আছে, জমিগুলো আমার নামে লিখে দে। সরি শাইলা বেগম, আপনি যদি আমার মা হতেন তাহলে লিখে দিতাম, কিন্তু আপনি তো শুধু আমার বাবার দ্বিতীয় বউ। সাবধানে কথা বল, ভুলে যাস না কার সাথে কথা বলছিস।
আমি মিসেস শায়লা বেগমের সাথে কথা বলছি। আর কি লাভ হলো রিমানকে উস্কে? কি ভেবেছিলেন আমার মায়ের স্মৃতি আপনি মুছে ছাড়বেন? কিন্তু সেটা তো হলো না। সবাইকে নিজের মতো ভাববেন না, ওকে? বিয়ে হওয়ার পর দেখি মুখ ফুটেছে। কেন? আমি কি আগে বোবা হয়ে থাকতাম নাকি? মাঝে মধ্যে তো মনে হয় আপনার আসল রূপটা বাবাকে বলে দিই, কিন্তু কি করব, আমি আপনার মতো না। মুখটা বেশি চলছে তাই না? মুখটা ভেঙে দিব। ফারিয়া ছিটকিয়ে মুখ ছাড়িয়ে নেয়। আমার বাবার সম্পত্তির মধ্যে আমি সবচাইতে বড় ভাগটা পাই। ভেবেছিলাম নিব না, কিন্তু এখন ছাড়বো না। আপনার লোভ ঘুরিয়ে দিব। এখন আবার আমার সম্পত্তির দিকে নজর। শায়লা বেগম রাগে একটা বড় ভারী তামার শোপিস ফারিয়ার দিকে ছুঁড়ে মারে, যেটা গিয়ে ফারিয়ার পিঠে লাগে। ফারিয়া ছিটকে পড়ে যায়। এটা রিমান দেখে ফেলে। ফারিয়া, রিমান দৌড়ে ফারিয়াকে ধরে, ফারিয়াকে ধরে উঠায়। রিমান রেগে যায়। ভুলে যাবেন না, ফারিয়া এখন শুধু আপনার মেয়ে না, আমার স্ত্রী। তাই ওর গায়ে হাত দেওয়ার আগে শতবার ভাববেন। ফারিয়াকে কেউ আঘাত করবে সেটা আমি সহ্য করব না, সেটা চায় যে কেউ হোক। চলো ফারিয়া। ফারিয়া শুধু রিমানের দিকে তাকিয়ে আছে। তার মুখে কোনো কষ্টের ছাপ দেখা যাচ্ছে না। ফারিয়া হাঁটার চেষ্টা করে, কিন্তু সহজে পারছে না। রিমান ফারিয়ার হাত ধরে। তোমার গায়ে দেখি জ্বরে পোড়া যাচ্ছে, তার মধ্যে এই আঘাত। রিমান তাড়াতাড়ি ফারিয়াকে কোলে নেয়। অফিসের মাঝখান থেকে যায়। সবাই তাদের দিকে তাকিয়ে আছে। সবাই আমাদের দেখছে, নামিয়ে দিন। দেখছি তো, দেখতে দাও, ডোন্ট কেয়ার। রিমান তাড়াতাড়ি ফারিয়াকে নিয়ে বাসায় যায়। বাসায় গিয়ে ও ফারিয়াকে কোলে করে নিয়ে যায়। দয়া করে আমাকে নামিয়ে দাও। বাবা মা আছে, তারা কি বলবে? সবাই কি ভাববে? যা খুশি ভাবতে দাও। আমি কি অন্য কারো বউকে কোলে নিয়েছি? এবার ফারিয়াকে কোলে করে বাড়ির ভিতরে আসে। সবাই তাদের দিকে তাকিয়ে আছে। ফারিয়া লজ্জায় মুখ লুকিয়ে রেখেছে। হাউ রোম্যান্টিক। ও রোমান্টিক ওলা, ওই ও রোমান্টিক পোলা। তোর ভাবি অসুস্থ, চলতে পারছে না, তাই কোলে উঠিয়েছি। কি হয়েছে? জ্বর। হ্যাঁ, ভাবিকে সকালে অনেক অসুস্থ মনে হচ্ছিল। অন ডক্টরকে ফোন দে। তুই কি মিস্ত্রি নাকি? ডাক্তার থাকতে ডাক্তারকে ফোন দিবি? ও সরি, আমি ভুলেই গেছিলাম। ঠিক আছে, আমি ফারিয়াকে নিয়ে উপরে যাচ্ছি। ইমান ফারিয়াকে নিয়ে উপরে যায়। অয়নের ফোন আসে। হ্যাঁ রিনা, বলো। অয়ন রিনার সাথে কথা বলছে। সেটা দেখে মেঘা চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে। এটা দেখে অয়ন কথা বলতে বলতে চলে যায়। কি এমন ঘোড়ার ডিম বলবে যেটা আমার সামনে বলা যাবে না? নিশ্চয়ই ভালোবাসার কথা বলবে। ভালোবাসা আরেকজনকে কিস করে অন্যজনকে, শয়তান একটা। ইমান ফারিয়াকে শুয়ে চেক আপ করে। কিছু ঔষধ দিয়ে ফারিয়াকে শুইয়ে দেয়। উনি তোমাকে মারলো কেন? কি হচ্ছে কিছুই তো বুঝছি না। সম্পত্তির জন্য, যেটা আমার মার নামে ছিল। সেখানে একটা দরিদ্রাশ্রম আর একটা এতিমখানা আছে, যেটা বিশাল বড়। এই দুটো আশ্রম অনেক বড়, যেটা আমার নানা আমার মাকে লিখে দিয়েছিল। আর আমার মার ইচ্ছে ছিল আমার নামে লিখে দিবে, যেটা হওয়ার আগেই তিনি মারা যান। আমার বাবা এটা আমার নামে লিখে দিতে চায়। আর আমার সৎ মা বাবাকে অনেক বোঝায়, কিন্তু কোনো কাজ হয় না। তাই সে বাবাকে উল্টে পাল্টে বুঝিয়ে বলে আমি এত বড় দায়িত্ব নিতে পারবো না। তাই এমন করে দলিল করাতে যাতে আমার বিয়ের পর সব সম্পত্তি আমার স্বামীর নামে হয়ে যায়। বাবা এমনই করলো। তারপর আর কি, শুরু হয়ে গেল আমার উপর অত্যাচার। তার ভাইয়ের ছেলেকে বিয়ে করার, যাতে সব সম্পত্তি তার নামে হয়ে যায়। আমি আর কোনো উপায় না পেয়ে বলি আমি একটা ছেলেকে ভালোবাসি। তারা জিজ্ঞেস করে সে ছেলেটাকে। আর তখন আমার চোখে পড়ে একটা ম্যাগাজিন। সেটাই ছিল বেস্ট হার্ট সার্জারির আর্টিকেল। সেখানে তোমার নাম সহ ছবিও দেওয়া ছিল। আমি তো আর এমনি বলে দিই, কিন্তু কে জানতো সেটা আমার মার বান্ধবীর ছেলে হবে। বাবা আমাকে না বলে তোমার মা বাবার কাছে গিয়ে বিয়ের প্রস্তাব নিয়ে যান, বলে আমরা দুজন দুজনাকে ভালোবাসি। আমি চাপে পড়ে কিছু তোমার মা বাবাকে বলি। তারা আমাকে বলে তোমাকে বিয়ে করতে, তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। আর তারা আমার মায়ের সম্পত্তি আমাকে আবার ফিরিয়ে দিবে। আমি আর কোনো উপায় না পেয়ে। আমাকে বলির পাঠা করে দিলে, তাই তো? হ্যাঁ, মানে না। আমাকে আগে বললেই পারতে। আমি বলেছিলাম তোমাকে সবকিছু বলার কথা, কিন্তু তোমার বাবা না করে আর বলে। কি তারিফ করছে আমার?
বলেছে তুমি নাকি একটা গাধা, রামছাগল, সব প্যাচ লাগিয়ে দেবে। তাই এখন বলার দরকার নেই। প্রথম দিনেই এত তারিফ করেছে, ইজ্জতের ফালুদা করে দিয়েছে। আচ্ছা, এসব কথা তুমি তোমার বাবাকে বলো না কেন? অনেক কষ্টে বাবা নিজেকে সামলিয়েছে, অনেক জোর করে বিয়ে দিয়েছি বাবাকে। এখন একটু মাকে ভুলতে পেরেছে, আর আমি বাবাকে আবার কষ্ট দিতে চাই না। মানে নিজে খাল কেটে কুমির এনেছে? ফারিয়া ওই দিক ফিরে ঘুমিয়ে যায়, কারণ রিমান তাকে ঘুমের ওষুধ দেয়। অনেকক্ষণ পর রিমান এসে দেখে ফারিয়ার অবস্থা আরো খারাপ হয়ে গেছে, জ্বরে কাঁপছে। রিমান তাড়াতাড়ি ফারিয়াকে একটা ইঞ্জেকশন দেয়, তারপর পানি এনে ফারিয়ার হাত পা মুছে দিচ্ছে, কপালে পানি পট্টি দিচ্ছে। চোখে অশেষ ঘুম, তাও মৃদু মৃদু তাকিয়ে দেখছি একজন আমাকে পরম ভালোবাসায় আমার যত্ন করছে। তার চেহারার চিন্তার ছাপ স্পষ্ট দেখা যাচ্ছে। যতটা শান্তি আমার জলপট্টি দেওয়াতে না হচ্ছে, তার থেকে বেশি হচ্ছে রিমানের স্পর্শে। রিমান স্যুপ নিয়ে আসে ফারিয়াকে খাওয়াতে, তাই ফারিয়ার পিঠে ধরে ফারিয়াকে উঠাতে নেয়, কিন্তু ফারিয়া ব্যথায় কাতরিয়ে ওঠে। কি হলো ফারিয়া? রিমান ফারিয়াকে ঘুরিয়ে দেখে ফারিয়ার পিঠ লালচে হয়ে গেছে, যেটা দেখে রিমানের চোখে পানি চলে আসে। আরেকবার ওই মহিলা কিছু করতে চাইলে ছাড়বো না আমি। ফারিয়াকে উঠিয়ে বালিশ খাড়া করে তাকে বসায়। রিমান গিয়ে ওষুধ নিয়ে আসে, এসে ফারিয়ার পাশে বসে ফারিয়ার পিঠ নিজের দিকে ঘোরায়। তারপর রিমান ফারিয়ার ব্লাউজের ফিতাগুলো এক এক করে খুলতে লাগে। ফারিয়া আটকানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। রিমান ফিতাগুলো খুলে আস্তে আস্তে ওষুধ লাগিয়ে দেয়। ফারিয়া রিমানের প্রত্যেকটা স্পর্শে কেঁপে উঠছে, আর রিমান বারবার বলছে, ব্যথা লাগছে তোমার? তোমার স্পর্শে আমার ব্যথা চলে গেছে। তোমার এমন আচরণেই তো আমি আমার মন দিয়ে দিয়েছি। রিমান ফারিয়াকে ওষুধ লাগিয়ে তার ফিতাগুলো আবার বেঁধে দেয়, তারপর ফারিয়াকে স্যুপ খাইয়ে দেয়। ফারিয়াকে এক কাঁধ করে শুইয়ে দেয়। তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, কাল মেঘার বিয়ে, জানি না কি হবে। তার মধ্যে আবার তুমি অসুস্থ হয়ে গেছো। আল্লাহ এমন কিছু করো যাতে বিয়েটা অয়নের সাথেই হয়, না হলে বাঁচবে না আমার বন্ধুটা। ফারিয়াকে শুয়ে রিমানও এসব ভাবতে ভাবতে শুয়ে পড়ে। ফারিয়া রিমানের দিকে তাকায়। চোখ বন্ধ করে শুয়ে থাকো, ঘুম চলে আসবে। ফারিয়া একটু এগিয়ে এসে রিমানকে জড়িয়ে ধরে শুয়ে থাকে। রিমানের বুকে মাথা রেখে চোখ বন্ধ করে দেয়। রিমান কারেন্ট লাগার মতো কেঁপে ওঠে। ফারিয়া কি করছো? আপনার হার্ট এত দ্রুত চলছে কেন? মানুষের হার্টের চিকিৎসা না করার আগে নিজের হার্টের চিকিৎসা করুন। তুমি ছেড়ে দিলেই হার্ট নিজে নিজে নর্মাল হয়ে যাবে। তাহলে দরকার নেই, আমার এভাবে থাকতে ভালো লাগছে। সত্যি বলতে আমারও। রিমান ও ফারিয়াকে জড়িয়ে ধরে শক্ত করে। ফারিয়া রিমানের বুকের সাথে মিশে যায়। দুজন দুজনকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। সকালে সকালে স্নিগ্ধ আলো আমার মুখে পড়ছে, চোখ খুলতে ইচ্ছে করছে না। তবে আমাকে কেউ শক্তভাবে ধরে রেখেছে অনুভব হচ্ছে। হয়তো আমি জানি সে কে। মিটমিট করে চোখ খুলি, আমার একদম সামনে রিমান আমাকে এমনভাবে চেপে ধরে আছে যেন কেউ নিয়ে যাবে। রিমানকে ঘুমের মধ্যে আরো বেশি আকর্ষিত লাগে। আমার চোখের পলক সরছে না। তখনই রিমানের চোখ মিটমিট করছে। এখনই বুঝি ঘুম ভাঙলো? তার চোখে খোলার আগেই আমি চোখ বন্ধ করে ফেলি, ঘুমের ভান ধরে থাকি আর কি। রিমান প্রথমে চোখ খুলেই ফারিয়াকে এত কাছে দেখে চমকে যায়। মনে হচ্ছে অন্য কারো বউকে জড়িয়ে ধরেছে। ফারিয়া উঠে আমাকে তার এতটা কাছে দেখলে কি না কি ভাববে, হয়তো খারাপ লাগতে পারে। কাল রাতে জ্বরের মাথায় জড়িয়ে ধরেছিল। গাধা একটা, কিন্তু কি কিউট। এই কিউটনেসের কারণেই তো তোমার প্রেমে পড়েছি জান। রিমান আস্তে করে তার হাত দিয়ে ফারিয়াকে মাথা ধরে উঁচু করে তার অন্য হাত বের করে ফারিয়াকে ঠিক করে শুইয়ে দেয়। ফারিয়াকে কপালে হাত দিয়ে চেক করে জ্বর আছে কিনা। জ্বর দেখা যায় নেমে গেছে, যাক নিশ্চিত হওয়া গেল। রিমান বিছানায় শুয়ে এক হাতে বালিশ রেখে মাথাও উপরে তুলে ফারিয়ার দিকে তাকিয়ে থাকে। জানো, তোমার চেহারা অদ্ভুত একটা মায়ায় বাঁধানো, যেটা আমাকে তোমার দিকে টানে। আই থিঙ্ক। ফারিয়া লাফ দিয়ে উঠে। হোয়াট ইউ থিঙ্ক? রিমান চিৎকার করে উল্টিয়ে বিছানা থেকে পড়ে যায়। রিমান ঠিক আছো? আল্লাহ, এমন করে কেউ ভয় দেখায়? এখনই হার্ট অ্যাটাক করতাম বলে। সরি, আচ্ছা আপনি কি বলতে চাইছিলেন? ইউ থিঙ্ক? তুমি জেগেছিলে?
এইসব ছাড়েন না, বলেন কি বলতে নিয়েছিলেন? আমি বলতে নিয়েছিলাম যে আই থিঙ্ক আমাকে নিচে যাওয়া উচিত। আজ মেঘার বিয়ে, তাই অনেক কাজ আছে। বাই। বলে তাড়াতাড়ি চলে যায়। ওহ ফারিয়া, তুইও না? একটু পরে উঠতি রিমানের কথা শেষ হওয়ার পর। আমিও দেখব কতক্ষণ রিমান নিজের মনের কথা লুকিয়ে রাখে। আজ সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাই। সত্যি বলতে রাতে ঘুমই হয়নি। ছাদে গিয়ে দোলনায় পা উঠিয়ে বসে আছি। ঠিক কতক্ষণ ধরে বসে আছি জানি না। সবাই বলে বিয়ের দিন নাকি মেয়েদের অনেক ফিলিংস আসে, অন্যরকম লাগে, কিন্তু আমি কিছুই ফিল করতে পারছি না। সূর্যের আলোতে আমার মনে মেঘ ছেয়ে আছে, কিন্তু এতে আমার কিছুই করার নেই। আমি চাইলেও এই বিয়ে হবে, না চাইলেও এই বিয়ে হবে। সবাই হয়তো খুঁজবে, তাই বসে না থেকে নিচে গেলাম। সবাই খুব ব্যস্ত। এত ব্যস্ততার মধ্যেও শুধু রিমান ভাইয়া আরামে বসে আছে। আমিও সেখানে গেলাম। ভাইয়া, ভাবি কেমন আছে? আগের থেকে ভালো। তুই কেমন আছিস? মানে ভালোই আছি। দেখতে পারছো না, একদম সুস্থ। যেটা দেখা যায় না, আমি সেটার কথা বলছি। তোর মনের কি অবস্থা? আমার মনে অসংখ্য মেঘ ছেয়ে আছে। যেমন থাকা উচিত তেমনই আছি। তখনই আমার নজর পড়ে অয়ন ভাইয়ের দিকে। কি সুন্দর বিয়ের কাজে ব্যস্ত আছে। শত কিছুর পরে আমি ভেবেছিলাম হয়তো অয়ন ভাই আমাকে একটু হলেও ভালোবাসে, হয়তো সে আমার মনের অবস্থা বুঝে বিয়েটা যে কোনো উপায় ভেঙে দিবে। হয়তো আমি ভুল ছিলাম। তিনি হয়তো সত্যি রিনাকেই ভালোবাসে। আমার উপর এত অধিকার শুধু তার বন্ধুর বোন হিসেবে দেখাতো। তার রাগের মাঝেও আমি ভালোবাসা দেখতাম, কিন্তু সেটা শুধুই আমার চোখের ভুল ছিল। ওনার চোখে আমাকে হারানোর ভয় আমি দেখতে পারছি না। হারানোর তখন লাগে যখন আমরা কাউকে ভালোবাসি, সে তো আমাকে ভালোই বাসে না। কাকে আমার সকলের নজরে দেখছিস তুই? মেঘা কিছু না বলে উঠে চলে যায়। বেইজ্জত করার একটা সীমা আছে। ওই তোর বড় ভাই হই আমি, আমার কোনো দাম নেই? দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায়। আমি বসে আছি। আমাকে সাজানোর জন্য মেয়েরা এসেছে। রুমে এসে লাল লেহেঙ্গা পরে আছে। জীবনে বিয়ে করা থেকে বউ সাজার বেশি ইচ্ছে ছিল, কিন্তু আজ সেই আশাটাও নেই। আমি শুধু পুতুলের মতো বসে আছি, আমাকে সাজানো হচ্ছে। নিমান রুমে গিয়ে দেখে ফারিয়া রেডি হচ্ছে। ফারিয়া কালো শাড়ি পরে। তুমি কেন রেডি হচ্ছ? আমার ননদের বিয়ে, আমি রেডি হব না? জি না, আপনি কোথাও যাবেন না, এই রুমে থেকেই রেস্ট করবেন। আজ্ঞে না, সারাদিন আমাকে কোথাও যেতে দাওনি। আমি একদম ঠিক আছে। আর তাছাড়া ননদের বিয়েতে ভাবি না গেলে লোকে কি বলবে? আয়নার সামনে বসে। সেটা আমি বুঝবো। আমি যাব মানে যাব। ওহ ঠিক আছে, কিন্তু বেশিক্ষণ না, আর সব সময় আমার সাথে থাকবে। ঠিক আছে। ফারিয়া উঠে রিমানের সামনে দাঁড়ায়। রিমান হাঁ করে আছে। আমাকে কেমন লাগছে বলো তো? একদম কালো পরি। ফারিয়ার দিকে হাঁ করে তাকিয়ে। কি কালো পরি? না মানে অনেক সুন্দর লাগছে। কালো পরেছিলে তো তাই বেরিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। রিমানকে বারান্দায় টেনে নিয়ে গিয়ে। দেখো না, আজ পুরোটা চাঁদ উঠেছে, দেখতে কতটা সুন্দর লাগছে। আরে কি রোমান্টিক মুহূর্ত। এতে রোমান্টিকের কি হলো? ওহ, এটা তো ঈশ্বরাও বোঝে না। আচ্ছা আমার চোখে ভালো করে দেখো, কি দেখতে পারছো? রিমান ভালোভাবে ফারিয়ার চোখ দেখে বলে। তোমার চোখে একটু ডার্ক সার্কেল দেখা যাচ্ছে, হয়তো অসুস্থ কারণে। তোমার শরীরে রক্ত কম মনে হচ্ছে, তোমাকে বেশি করে ফল খেতে হবে। ফারিয়া রিমানের এমন জবাবে হতভম্ব হয়ে যায়। ডক্টরের সাথে বিয়ে হলে এমনই হবে। সরো। তুমি যেটার ইশারা দিতে চাইছো সেটা আমি এত তাড়াতাড়ি বুঝবো না, যতক্ষণ না তুমি বলবে। বউ সেজে বসে আছি। সবাই আমাকে এসে দেখে যাচ্ছে। বিয়েটা সাধারণভাবেই হচ্ছে, কোনো গায়ে হলুদ হবে না। শুধু বাড়িটা সুন্দর করে সাজানো হয়েছে, কাজই ডাকা হয়েছে, আর শুধু অনেক কাছের আত্মীয় স্বজনকে দাওয়াত দেওয়া হয়েছে। তাও 100 মানুষ হবে। এখন শুধু রাফির আসার পালা। শুনেছি একটু পরেই বের হবে আসার জন্য। বসে আছি, তখন অয়ন ভাইয়া আসে। আমি চোখ তুলে তাকাই, আবার চোখ ফিরিয়ে নেই। অয়ন ভাইয়ের দিকে তাকালে কষ্ট আরো বেশি হবে। বউ সেজে আরো তাকে বেশি সুন্দর লাগছে, একদম টুকটুকি বউ। আমি সোজা নিচের দিকে তাকিয়ে আছি। আমার কথা বলার কোনো ইচ্ছেই করছে না।
একটা ফোন আসাতে অয়ন ভাইয়া চলে যায়। আসবে হয়তো, ওনার গার্লফ্রেন্ডের ফোন। রাফি ফোন করছিল, ওরা বেরিয়ে গেছে। অয়ন তাড়াতাড়ি কিছু কর, রাফি এসে গেলে মেঘার বিয়ে হয়ে যাবে। আসতে দে না। কি বলছিস? মেঘাকে ছাড়া তুই বাঁচতে পারবি না, এটা আমার থেকে ভালো কে জানে। এক কাজ কর, তোরা পালিয়ে যা, আমি ব্যবস্থা করে দেব। তোর বোন রাজি হবে না। তাহলে এক কাজ কর, মেঘাকে অজ্ঞান করে নিয়ে যা। ভাই হয়ে নিজের বোনকে ভাগানোর প্ল্যান করছিস, লজ্জা করে না? এটা আমার ছোট থেকেই নেই। আর আমার বোন তোর কাছে বেশি সেফ থাকবে, এটা আমার বাবা না বুঝলেও আমি ভালো করে জানি। চুপচাপ শুধু দেখ কি হয়। এটা এখানে কি করছে রিমান? নীল এখানে কে জানে কি করতে এসেছে। এর উপর নজর রাখতে হবে, পাক্কা কোনো গন্ডগোল লাগাবে। অনেক সময় হয়ে যায়, রাফিদের কোনো খবর নেই, সবাই বলাবলি করছে। খেলা শুরু। কিছুক্ষণ পরে ফোন আসে, রাফিকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। কিছু লোক এসে রাফিকে বেঁধে কোথায় যেন নিয়ে গেছে। ওরা বন্ধু দেখে নিয়ে গেছে, সবাই খোঁজাখুঁজি করছে। এটা কি হলো? এটা তুই করেছিস? আর কে করবে আমি ছাড়া? সবাই বেশ চিন্তিত হয়ে পড়ে। এবার মেঘার কি হবে? মেঘার মা অনেক কান্নাকাটি লাগিয়ে দেয়। লোহা গরম আছে, হাতুড়া মেরে দে। লোহা গরম তো পানি ঢেলে দে। স্টুপিড, আঙ্কেল আন্টি ভেঙে গেছে, যা এখন গিয়ে বুঝতেই পেরেছিস কি করতে হবে। এক্ষুনি যাচ্ছি। রিমান তার মা বাবার কাছে যায়, সাথে নীলও যায়। মা আর কান্না করো না প্লিজ। এখন আমার মেয়ের কি হবে? মা দেখো, রাফিকে তো উঠিয়ে নিয়ে গেছে, সে আসবে কিনা সন্দেহ। তাই আমাদের উচিত মেঘাকে অন্য কারোর সাথে বিয়ে দিয়ে দেওয়া, না হলে আমার বোন সবার সামনে হাসির পাত্রী হয়ে যাবে। কি বলছিস রিমান? রাফি অনেক সাহসী, তার বাহাদুর ছেলে ওর মতো। রাখো তোমার সাহসী, তোমার বাহাদুর ছেলেকে গুন্ডারা বেঁধে নিয়ে গেছে। হয়তো পাচায় বাড়ি খেয়ে সব বাহাদুরি বেরিয়ে গেছে। যে নিজের হেফাজত করতে পারে না, সে আমার বোনের কি করবে? কিন্তু এত তাড়াতাড়ি ভালো ছেলে কোথা থেকে পাবো? আন্টি জানি এটা ঠিক সময় না বলার, তবে আজ না বললে দেরি হয়ে যাবে। আমি মেঘাকে পছন্দ করি, আপনারা বললে ওকে বিয়ে করতে চাই, আর আমি মেঘাকে সব কিছু থেকে রক্ষা করব। মার হাবা। সরি নীল, আমার বোনকে তোমার সাথে বিয়ে দেবো না। কিন্তু আর ছেলে পাবো কোথায়? আমাদের আয়ান থাকতে তোমরা বাইরের ছেলে খোঁজো। অয়ন করবে আমার বোনকে বিয়ে। কিন্তু অয়ন রাজি হবে নাকি? আমি বললে অয়ন অবশ্যই করবে। না, অয়নকে জোর করে রাজি করানো ঠিক হবে না, ওর প্রতি অবিচার করতে পারবো না। এই কথা তোমার মুখ থেকে শোভা পায় না বাবা। আমি মেঘাকে পছন্দ করি আঙ্কেল, আপনার সম্মানের কথা চিন্তা করে কিছু বলিনি। চাপাবাজ। আঙ্কেল, আমি মেঘাকে ভালোবাসি, ওর জন্য সব কিছু করতে পারি। মেঘা আমার সাথে অনেক সুখে থাকবে। আঙ্কেল, আপনি আমাকে ভালো করে জানেন, নিজের জান দিয়ে দিব, কিন্তু মেঘার কিছু হতে দেব না। আঙ্কেল আমি চুপ থাকো আর। দেখো বাবা, এই নীল কেমন ভালো করে জানো, আর অয়ন কেমন তাও জানো। মেঘার জন্য অয়নের থেকে ভালো কেউ হবে না। আঙ্কেল, এই অয়ন যার আগে পিছে কেউ নেই, এতিমের মতো থাকে কার কাছে। রিমান রেগে নীলের গলা ধরে। খবরদার, আমার বন্ধুকে এতিম বলেছিস তো? অয়নের আমি আছি, তোর ওই বাবা থাকার থেকে না থাকা অনেক ভালো। আর তুই তোর বাবার মতো হয়েছিস, আমার বোনকে আমিই বসিয়ে রাখবো, তাও তোর হাতে দেবো না। ঠিক আছে, মেঘাকে জিজ্ঞেস করি ও কি বলে। ও বাবা, আমার বিয়ে ঠিক করলে জিজ্ঞেস করলে না, মেঘার বিয়ে ঠিক করলে জিজ্ঞেস করলে না। জিজ্ঞেস তো দূরের কথা, আমার কথার কোনো পাত্তাও দিলে না। আজ একটা ভালো কাজ করতে যাবে, আর সেদিনে তোমার প্যাচ লাগানো লাগবে। আমি অয়নের কথা আগে জানালে ওর কথা ভাবতাম। এই দিনে তোমাকে আমি কিছু বলতে চাই না, যাও গিয়ে মেঘাকে বলো। অয়ন, বাবা মা যায় মেঘাকে বলতে, কাপড় বানালাম আমরা আর পরবে তুমি, এটা কি করে হতে দেই? বলে রিমান চলে যায়। রিমানের মাসুল তোমাকে দিতে হবে। ভেরি গুড কাজ করে ফেলেছো। শোনো, আমি যখন বলবো তারপরে রাফিকে ছাড়বে। স্যার, আমরা তো কাউকে কিডন্যাপ করিনি। কি মানে? স্যার, আমরা যখন কিডন্যাপ করার জন্য রাস্তায় দাঁড়িয়েছিলাম, তখন 4টি গাড়ি আসে, একদম সাজানো। আমাদের হিসাবে এটা রাফের বাড়ি থেকে বের হয়েছিল, কিন্তু ওই গাড়িতে ড্রাইভার ছাড়া আর কেউ ছিল না। আচ্ছা রাকি, গাড়ি খালি ছিল, কিন্তু ফোনে বলেছে সবার সামনে থেকে বন্দুক দেখিয়ে নিয়ে গেছে। তার মানে রাফি বুঝেছিল তাকে কেউ কিডন্যাপ করতে পারে, তাই ধোকা দেওয়ার চেষ্টা করেছিল। স্মার্ট। রাফি তো অনেক চালাক, তবে মনে হয় কাজটা সাইকো করেছে, ভুলেই করেছে, তবে আমার জন্য ভালো করেছে। অয়ন, তুই এখানে? আর মেঘা বিয়ের জন্য রাজি হচ্ছে না? কি বোঝা ওকে? কিছুতেই রাজি হচ্ছে না।
রাজি কিভাবে করতে হয় তা আমি ভালো করে জানি, চল আমার সাথে। অয়ন মেঘার রুমে আসে, দেখে সবাই মেঘাকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু সে দেওয়ালের এক কোণায় দাঁড়িয়ে না করে যাচ্ছে। আন্টি, আপনারা সবাই একটু বের হবেন, মেঘার সাথে আমার কিছু কথা আছে, প্লিজ। সবাই বের হয়ে যায়। অয়ন দরজা আটকে দেয়। সমস্যা কি তোর? কেন বিয়ে করবি না? আমার ইচ্ছে, আমার যাকে খুশি তাকে বিয়ে করব, তাও তোমাকে না। নিশ্চয়ই রিমান ভাইয়া অনুরোধ করেছে আমাকে বিয়ে করতে, না হলে গার্লফ্রেন্ড রেখে আমাকে বিয়ে কেন করতো? আমি কারো করুণা করে বউ হতে চাই না। চুপচাপ রাজি হয়ে যা। না মানে না। অয়ন রাগে জোরে তার নিজের এক হাত দেওয়ালে রেখে মেঘার দিকে তাকায়। মেঘা চমকে যায়। অয়ন মেঘার দিকে রাগীভাবে তাকিয়ে আছে। রাগে অয়নের গলার রগ বেরিয়ে পড়ে। অয়নের শরীর কাঁপছে রাগে। ভালো ভালো বলছি রাজি হয়ে যা, না হলে কি হতে পারে তা ভালো করে জানিস। কি করেন আপনি? আর একটা কথা বলে তোকে এখান থেকে উঠিয়ে নিয়ে যাবো, তখন তোর সম্মান কোথায় যাবে ভেবে নিস। আপনি এমন করতে পারেন না। আমি চাইলে এর থেকেও খারাপ হতে পারি, আর ভালো করে জানিস আমি যা বলি তা করে দেখাই। নিজের ভালো চাইলে রাজি হয়ে যা, আমি সবাইকে ডাকছি, কোনো ড্রামা করবি না। আল্লাহ, অয়ন ভাইয়া সত্যি সত্যি যদি উঠিয়ে নিয়ে যায়? অয়ন ভাইয়ার কোনো ভরসা নেই, এখন রাজি হয়ে যায়, পরে দেখে নেব রে। অয়ন ভাইয়া সবাইকে ডাক দেয়, বিয়ে তাড়াতাড়ি করার জন্য বলে। সবার সামনে আমাদের বিয়ে করানো হচ্ছে। যখন কাজী বলল কবুল, আমার মন অন্যদিকে ছিল। অয়ন ভাইয়া আমার হাতে জোরে একটা চাপ দেয়, আমি সাথে সাথে কবুল বলে দিই। তারপর সাইন করে আমাদের বিয়েটা সম্পূর্ণ হয়ে যায়। বিশ্বাসই হচ্ছে না আমার। সবাই খুশি। অয়ন ভাইয়া তো এমনভাবে হাসছে, দেখে মনেই হচ্ছে না যে ওনার একটা গার্লফ্রেন্ডও আছে। এই সময় রাফি আসে। অবস্থা বেশি ভালো না, আবার বেশি খারাপও না। হাঁপাতে হাঁপাতে আসে। সবাই রাফিকে দেখে অবাক হয়ে যায়। রাফি দৌড়িয়ে আসে। সরি আঙ্কেল, লেট হয়ে গেছে, কিন্তু আমি এসে গেছি, আপনাদের কোনো চিন্তা নেই। আগেও ছিল না। আচ্ছা, তোমাকে কারা নিয়ে গেছিল? জানি না, 8-9 জন ছিল। পালিয়ে এলে কিভাবে? পালিয়ে আসেনি, সবাইকে শাস্তি দিয়ে এসেছি। এতক্ষণে তো পুলিশ ওদের ধরে নিয়েছে হয়তো। আমি অন্য আর কিছু না ভেবে সোজা এখানে এসেছি। এসে এখন লাভ নেই, মেঘার বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে মানে? কার সাথে হলো? দেখো রাফি বাবা, তোমার কোনো খোঁজ ছিল না, তাই আমার মেয়ের সম্মান বাঁচাতে এটা আমাদের করতে হচ্ছে। কার সাথে হয়েছে বিয়ে? আমাদের অয়নের সাথে। এই বিয়ে আমি মানি না। মেঘা, আমি তোমাকে এখনই বিয়ে করব। ও হ্যালো, ও আমার বোন আলুয়ানা, যে সবাইকে দিয়ে বেড়াবো। মেঘা, তুমি কিছু বলো। আর কিছুক্ষণ আগে আসলেই তো হলো, আর একটু আগে আসতে পারলেন না? অয়ন মেঘা দিকে রাখি চোখে তাকায়। মেঘা চুপ হয়ে যায়। মেঘা এখন আমার স্ত্রী, সো ওকে কেউ বিয়ে তো দূরের কথা, কাছেও ঘেঁষতে দেবো না কাউকে। রাফি, কথাটা বোঝো, তুমি যেটা চাইছো সেটা সম্ভব না এখন। আমার কপাল খারাপ, মেঘা আমার ভাগ্যে ছিল না। এখন কিছুই করার নেই। দোয়া করি ভালো থেকো। আর মেঘা, কোনো সমস্যা হলে তুমি আমার কাছে আসতে পারো। আশা করি সেটা দরকার হবে না। ঠিক আছে, ভালো থেকো, আবার দেখা হবে, বাই। রাফি চলে যায়। সব মেহমানও খেয়ে চলে যেতে থাকে। নীল একপাশে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। রিমান নীলকে দেখে সেখানে যায়। নীল, এখনো যাওনি? এখানে আর কিছু নেই, যাও বাসায় গিয়ে ঘুমিয়ে পড়ো। রিমান, তোমার মনে হয় না তুমি একটু বেশি বলো? না, মনে হয় না, কারণ আমি একটু না অনেক বেশি বলি। এখন আপনি আসতে পারেন, দরজাটা ওইদিকে। এর মাসুল তোকে দিতে হবে। আমি কে হারে হারে টের পাবি। নীল রাগে গজগজ করতে করতে চলে যায়। আঙ্কেল আন্টি, এখন আমাদের যেতে হবে। আঙ্কেল আন্টি না, মা বাবা বল এখন থেকে। আর আজকে যাওয়ার কি দরকার? তুই কি চাস, লোকে আমাকে ঘর জামাই বলুক? অয়ন, আমার মুখ খুলিস না। এখন আর এখানে থেকে কি করবা? তোর মুখ বন্ধ থাকে নাকি? আচ্ছা যাই হোক, আমরা এখন আসি। এখন থেকে এই টেবিলটার সাথে আমার একা থাকা লাগবে। আল্লাহ, আমাকে বাঁচিয়ে রেখো। কিরে মেঘা, তোর বিদায় হচ্ছে, তুই কাঁদিস না কেন? কান্না কর একটু দেখি। আমার কান্না আসছে না। আমি জানি না তুই কান্না করবি। অন্যরা কান্না করতে করতে বেহুশ হয়। অনেকজনে তো কান্না করতে করতে আশেপাশে থাকা মানুষের জামা কাপড় ছিঁড়ে ফেলে। আর তোর চোখে এক ফোঁটাও নেই জল। আর তোর চোখে এক ফোঁটাও জল নেই। এইখান থেকে অয়নের বাসা মাত্র 10 মিনিট লাগবে। এত কাছে, তাহলে কান্না করবো কেন?
আর আমার কান্না আসছেও না। কান্না না করলে তোকে এখান থেকে যেতে দেবো না। কান্না কর কইতাছি। মেঘা বিরক্তি ভাব নিয়ে চুপচাপ গাড়িতে গিয়ে বসে পড়ে। বের হওয়া গাড়ি থেকে। যেতে যেতে এত বড় অপমান ধর্মে সইবে না বলে দিলাম। রিমান নিজের মুখটাকে একটু শান্তি দে। কে শান্তি? অফ, মা বাবা আমরা গেলাম, দোয়া করবেন। বলে অয়ন যেতে নেয়। শোন আয়ান, বল। মেঘার খেয়াল রাখবি, আর ওকে কিন্তু কোনো কষ্ট দিবি না। মেঘার চোখের পানি আসলে আমি কিন্তু বন্ধু সেজে না, শালা সেজে তোর খবর নেব। সবসময় ওর পাশে থাকবি। আর যদি তোর বোন কোনো দোষ করে তখন? তখন আর কি, আমি তোর বন্ধু, আর বন্ধু হয়ে কি বন্ধুর বউকে কিছু বলা যায়? শালা বাটপার, গেলাম আমি। গাড়িতে অয়ন ভাইয়া আমার সাথে বসে। দুজনে চুপচাপ বসে আছি। জানি না কেন একটু খুশি খুশি লাগছে। এমন মনে হচ্ছে আমার জিনিস আমার কাছেই আছে। হয়তো মেঘা আমাকে ভালোবাসে না, তার আচরণ তো তাই লাগলো। যদিও এটা মানা আমার জন্য কষ্টকর, চেষ্টা করব আমার জন্য তোর মনে ভালোবাসা জাগাতে। ভাবতে ভাবতে অয়নের বাসায় পৌঁছে যায়। বৃষ্টি নামে জোরে, বর্ষার সময় বলে কথা, যখন তখন বৃষ্টি নামতে পারে। অয়ন মেঘাকে গাড়ির ভেতরে বসিয়ে সে দৌড়ে ভিতরে গিয়ে ছাতা এনে মেঘাকে বের করে। আমার কত খেয়াল রাখে, না জানি নিজের গার্লফ্রেন্ডের কত খেয়াল রাখে। দুজনে ভিতরে যায়। ভিতরে গিয়ে মেঘা একটা টানা দেয়। ও টানা দেখে অয়ন মেঘা দিয়ে তাকিয়ে আছে। মেঘা এটা খেয়াল করে আবার স্বাভাবিক হয়ে যায়। তুই রুমে যা, আমি আসছি। কার রুমে? তোর চাচার রুমে তো আর যেতে বলবো না, আমার রুমে যেতে বলবো। এখন কোথায় যাবেন? বাইরে থেকে কিছু খাবার নিয়ে আসি, কিছুই তো খাসনি। এই এই বৃষ্টিতে আমাকে এত বড় বাড়িতে একা রেখে যাবেন? যাবো আর আসবো, আর এত ভয় পাওয়ার কিছু নেই। ভূতে তোকে উঠিয়ে নিয়ে যাবে না। আর এখন থেকে অভ্যাস কর, আমি অফিসে চলে গেলে তোকে এখানে একাই থাকতে হবে। বলে অয়ন চলে যায়। কি যে বাবা, একা থাকে তাও এত বড় বাড়ি। এত বড় বাড়ি লাগে, টাকা কামড়ায় না কি? একা একা থাকতে ভয় করতো, এই জন্যই বেশিরভাগ সময় আমাদের সাথে থাকতো। বুঝি না মনে হয়। মেঘা অয়নের রুমে যায়, গিয়ে সোজা বিছানায় শরীর লাগিয়ে দেয়। আরও কতবার এখানে এসেছি, তবে আজ অয়ন ভাইয়ার রুমটা অন্যরকম লাগছে। মনে হচ্ছে নতুন করে সাজিয়েছে। কিছুক্ষণ পর অয়ন এসে দেখে মেঘা বিছানায় চিত হয়ে শুয়ে আছে। এক্সকিউজ মি, আমার সাদা চাদরে আপনার মেকআপ লেগে নষ্ট হয়ে যেতে পারে। অয়নের কণ্ঠ শুনে মেঘা লাফিয়ে ওঠে। এক কাজ কর, কাপড় চেঞ্জ করে ফ্রেশ হয়ে আয়, তারপর খেতে বসবি। আমি তোমার জামা কাপড় আনিনি। জানি, আলমারিতে দেখ জামা কাপড় আছে। আমি আপনার জামা কাপড় পরবো। গাধি, খুলে দেখ মেয়েদের কাপড় আছে। আমি গিয়ে দেখি অনেকগুলো মেয়েদের কাপড় রাখা, নিশ্চিত গার্লফ্রেন্ডের কাপড়। আমি অন্যের পরা কাপড় পরি না। তোর কি মনে হয় অন্য ইউজ করা ড্রেস তোকে পরতে দেবো? নতুন সব। আপনি মেয়েদের কাপড় রাখেন কেন? মেয়েদের কাপড় পরে টিকটক করি, তোর কোনো সমস্যা? একথা শুনে মেঘা জোরে জোরে হেসে দেয়। আপনাকে মেয়ে সাজলে কত অদ্ভুত লাগবে এ কথা মনে করে হাসি পাচ্ছে। পাগল, তোর মনে হয় আমি এমন করব? যা চুপচাপ ড্রেস চেঞ্জ করে আয়। আমি গিয়ে চুপচাপ ড্রেস চেঞ্জ করে আসি। এত মেকআপ মাখিয়েছে, মেকআপ উঠাতে 1 ঘন্টা লাগছে। তারপর অয়ন গিয়ে ফ্রেশ হয়ে আসে। তারপর দুজনে খাবার খেয়ে শুতে যাব। আমি বিছানার সামনে দাঁড়িয়ে আছি। অয়ন ভাইয়া আসে। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? আমি কোথায় শুব? কেন, বিছানা কি চোখে পড়ে না? ও, তাহলে আপনি সোফায় ঘুমাবেন। কেন, আমার বিছানা অনেক বড়, এক পাশে তুই ঘুমাবি, অন্য পাশে আমি। মেঘা অয়নের দিকে অসহায়ভাবে তাকিয়ে আছে। কি? হয়তো মেঘা আনইজি ফিল করছে, তাছাড়া কিছুদিন ওর থেকে দূরে থাকাই ভালো। কিছু ভুল হয়ে গেলে মেঘা কষ্ট পাবে। অয়ন চুপচাপ বালিশ নিয়ে সোফায় চলে যায়। মেঘা একটা হাসি দিয়ে বিছানায় শুয়ে পড়ে। বাইরে ঝুমঝুম বৃষ্টি হচ্ছে। অবশেষে তুই আমার হলি, এখন আমার আর কোনো চিন্তা নেই, আর কিছু চাওয়ার নেই। আমার জীবনে পূর্ণতা নিয়ে এসেছিস তুই। অবশেষে মেঘার বিয়েটা হয়ে গেল, যাক নিশ্চিত হওয়া গেল। রিমান, কি হলো? দেখো কি রোমান্টিক রাত, রাতে ঝুমঝুম বৃষ্টি হচ্ছে। এত রাতে ঘুম অনেক ভালো হয়। চলো ঘুমাবে, বাতিটা নিভিয়ে দাও। ফারিয়ার রাগে বাতি নিভিয়ে দেয়। আরে এখনই বাতি নিভিয়ে দিলে? ঠিক আছে, সমস্যা নেই, সব কিছু ভালোই দেখা যাচ্ছে। আমি ঘুমোতে গেলাম, আপনার যা খুশি করেন। তখন জোরে একটা বিদ্যুৎ চমকায়, বিরাট একটা শব্দ নিয়ে।
ফারিয়া রিমানকে জড়িয়ে ধরে ভয়ে। এমনটা আশা করা যায়, কিন্তু এমনটা হয় না। রিমান ভয়ে ফারিয়াকে জড়িয়ে ধরে। ফারিয়া বরফের মতো দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর রিমান ফারিয়াকে ছেড়ে দিয়ে একটা ইনোসেন্ট হাসি দিয়ে মাথা চুলকাতে থাকে। ফারিয়া রিমানের দিকে তাকিয়ে আছে। ফারিয়া রিমানের ঠোঁটে ঠোঁট লাগিয়ে দেয়, ছোট্ট একটা কিস দিয়ে আবার সরিয়ে নেয়। লজ্জায় অন্যদিকে ফিরে থাকে। রিমান হাঁ করে থাকে। ফারিয়া যেতে নেয়। রিমান তার হাত ধরে টান দেয়। ফারিয়া রিমানের বুকে পড়ে। ফারিয়া জোরে যেতে নেয়। রিমান আবার টান দিয়ে ফারিয়ার ঠোঁট নিজের ঠোঁটে আবদ্ধ করে নেয়। রিমান ফারিয়াকে কিস করতে থাকে। ফারিয়া চোখ বন্ধ করে ফেলে। একসময় রিমান ফারিয়াকে কোলে করে বিছানায় শুয়ে দেয়। রিমান আবার কিস করতে যায়। তখন ফারিয়া রিমানকে বলে, দাঁড়াও, এর আগে আমাদের কিছু বলা উচিত, কিছু কথা পরিষ্কার করে দেওয়া উচিত। আমি আর অপেক্ষা করতে পারবো না। বলে আবার ফারিয়াকে কিস করতে থাকে। তারপর কিছু না ভেবে নেন। সকালে সকালে ফারিয়ার ঘুম ভাঙে। সেই লজ্জায় কোনো দিকে তাকাচ্ছে না। কোনো মতো চাদরটা মুখ থেকে সরিয়ে তাকিয়ে দেখে যার জন্য সে লজ্জা পাচ্ছিল সে নেই। ফারিয়া উঠে বসে। সেখানে একটা কাগজ পায়। কাগজটা নিয়ে দেখে রিভান লিখেছে। অনেক কষ্ট করে পড়ে। আমাকে জরুরি হসপিটালে যেতে হবে। তুমি ঘুমাচ্ছিলে তাই ডাকিনি, চিন্তা করো না, তাড়াতাড়ি ফিরে আসবো। শুধু শুধু লজ্জা পাচ্ছিলাম। অয়ন ঘুম থেকে উঠে। তার শরীর ব্যথা করছে। সোফায় শুয়ে। চলেন আমাদের বাসায় যাব। এত তাড়াতাড়ি কেন? বাসায় আমার অনেক জিনিস আছে, আমার ওগুলো এক্ষুনি লাগবে, তাই যাব। দূর, এত তাড়াতাড়ি গেলে কেমন লাগবে? কাল যাব। কি লাগবে বল, আমি এনে দিই। আপনাকে বলা যাবে না, আমি বাসায় যাব, প্লিজ নিয়ে যান, কিছুক্ষণ থেকেই চলে আসবো। ঠিক আছে চল। এত কিছু করেও মেঘাকে নিজের করতে পারলাম না। ওই অয়ন তো আমি ছাড়বো না। তবে এর আগে আরেকজনকে শায়েস্তা করতে হবে। সাহস কি করে হলো আমার সাথে এমন করার? ফোনে, হ্যালো শোন, তোর মোবাইলে একজনের ছবি পাঠিয়েছি। তার নাম, কোথায় থাকে, সব কিছু। কিছুক্ষণের মধ্যে তার লাশ দেখতে চাই আমি। ওকে বস, কাজ হয়ে যাবে। মেঘা অয়ন তারা রিমানের বাসায় যায়। গিয়ে আরামসে টিভি ছেড়ে বসে পড়ে মেঘা। বসে কি আছি, যা গিয়ে কাপড় সব গুছানো আছে, শুধু নিয়ে যাব। ভাইয়া ভাবি কোথায়? কাজে গেছে। ও। কিছুক্ষণ পর টিভিতে একটা মার্ডার নিউজ শুনে সবাই দাঁড়িয়ে যায়। পুলিশ আসে মেঘাদের বাড়িতে। সেখানে রাফিও আসে। তুমি এখানে? রাফি টিভির দিকে তাকায়, তাকিয়ে বলে, কে খুন হয়েছে সেটা তো জেনেই গেছো। এর খুনের পেছনে তোমার হাত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। মানে অয়নকে সন্দেহ হচ্ছে কেন? অয়নের নামে কমপ্লেন করেছে ওর মা বাবা। রিমানের ফোন লাগছে না। বাবা কি বলেছে? বলেছে সে আপনাকে সন্দেহ করে, আপনি নীলকে পছন্দ করতেন না। পছন্দ করে না বলে এই না যে অয়ন নীলকে মেরে ফেলবে। অয়ন, তুমি কিছু বলছো না কেন? সরি, বাট আমাকে অয়নকে অ্যারেস্ট করতে হবে। কোনো প্রমাণ আছে তোমার কাছে যে নীলকে আমার অয়ন মেরেছে? যথেষ্ট প্রমাণ নেই, তবে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে আমাদের কাছে। চলো অয়ন। কোথায় ছিলেন আপনি? ফোন কেন ধরছিলেন না? ফোনের চার্জ শেষ হয়ে গেছে আর নীলকে আমাদের হসপিটালেই ভর্তি করানো হয়। কিভাবে হত্যা করানো হয় নীলাকে? যে এই নীলকে হত্যা করেছে বা করিয়েছে সে একটা পাগল। প্রথমে 4টা গুলি করে মেরেছে, মারা যাওয়ার পর ছুরি দিয়ে অনেক আঘাত করেছে। এখন কিছু করার নেই অয়ন, তোমাকে থানায় যেতে হবে। না, অয়ন কোথাও যাবে না। তুই থাক, আমি আসছি। আমিও আসছি তোর সাথে। অয়নকে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়। সেখানে মেঘা রিমানও আসে। অয়ন গিয়ে দেখে তার বাবা মা সৎমা বসে আছে। অয়নকে দেখে তারা দৌড়ে আসে। এসে অয়নের বাবা অয়নকে একটা থাপ্পড় মারে। রিমান দৌড়ে আসে। আঙ্কেল কি করছেন? এত কি শত্রুতা ছিল নীলের সাথে যে ওকে মেরেই দিলি? আমার শরীরে আপনার রক্ত থাকলেও চরিত্র আপনার মতো না। আমি কারো জান নিয়ে খেলা করি না। এই মেরেছে আমার নীলকে, প্রতিশোধ নিচ্ছে। নীল আমাকে বলতো অয়ন নাকি ওকে মারার হুমকি দিচ্ছে। আপনার ছেলে আপনার মতোই সত্যবাদী। তুমি যদি এর পেছনে থাকো তাহলে এর শাস্তি তোমাকে পেতেই হবে।
আঙ্কেল, বিনা অপরাধে অনেক শাস্তি দিচ্ছে না অয়নকে, আর না। ইন্সপেক্টর, আপনি কিভাবে সত্যটা বের করবেন সেটা আপনার উপর। বলে চলে যায়। অয়ন খেয়াল করে মেঘা রাফির সাথে কথা বলছে। রাফি দেখো না, যদি কোনোভাবে অয়নকে ছুটানো যায়। এখন বলতে পারছি না, তবে দেখা লাগবে। প্লিজ দেখো না, তুমি চাইলে কিছু একটা করতে পারবে। চিন্তা করো না, তোমার জন্য আমি অবশ্যই করব। অয়ন এসে মেঘাকে টান দিয়ে সরিয়ে নেয়, মেঘার কাঁধে হাত রাখে। মেঘার জন্য তোমাকে কিছু করতে হবে না, তার জন্য আমি আছি। আর বাকি রইল এই জেলের কথা। ডার্লিং, তোমার চিন্তা করার কোনো দরকার নেই। বেশ 2 মিনিট অপেক্ষা করো। অয়ন মেঘাকে অন্য পাশে নিয়ে যায়, মেঘার কাঁধে শক্ত করে হাত রাখে, যেটা মেঘা অনুভব করতে পারছে। অয়ন মেঘার কাঁধে হাত রেখে ওর দিকে শক্তভাবে তাকায়। তুই রাফিকে তুমি করে কবে থেকে বলিস? তুমি ডাকটা এসে গেছে মুখ দিয়ে, ভুলে। আমাকে আপনি আর রাফিকে তুমি করে ডাকিস। আজ থেকে আমাকে তুমি বলে ডাকবি। কি বলে? তুমি করে। আর রাফিকে আপনি করে। কি করে? আপনি করে। মনে থেকে যেন, না হলে তোর জন্য ভালো হবে না। অয়নকে এভাবে মেঘাকে দূরে থাকতে দেখে একজন রাখে চলে যাচ্ছে। কিছুক্ষণ পরে রাফির কাছে তার সিনিয়রের ফোন আসে। সে অয়নকে ছেড়ে দিতে বলে। রাফি অয়নকে যেতে দেয়। একটু আগে বললে কি হতো? শুধু শুধু পুলিশ স্টেশনে আসা লাগতো না। দেখতে চেয়েছিলি না যারা অভিযোগ করেছে তারা ঠিক কতটা অপরাধী ভাবে আমাকে? দেখা হয়ে গেছে, এবার চল। রিমা অয়ন আর মেঘাকে তাদের বাসায় রেখে নিজের বাসায় চলে যায়। অয়ন সোফায় এসে বসে। তুমি বসো, আমি রান্না করছি। ঠিক আছে। খুব কষ্ট হচ্ছে অয়ন, তাই না? অয়নের সাথে বসে। কষ্ট কেন হবে? অদ্ভুত, আমাকে দেখে মনে হচ্ছে যে আমার কষ্ট হচ্ছে। তোমার মনের খবর আমি ভালো করেই জানি, তুমি না বললেও জানি। অয়ন মেঘার কোলে মাথা রেখে লম্বা একটা নিঃশ্বাস ফেলে। বাবা আমাকে মেরেছে, এটার জন্য কষ্ট পাইনি। কষ্ট তো লেগেছে এর কারণে যে ওরা আমাকে এতটা নিম্নভাবে। আর নীলাকে আমি যতই ঘৃণা করি, কিন্তু মেরে ফেলার কথা চিন্তা করার আমার পক্ষে সম্ভব না। আর আমি এটাও জানি আমাকে নিচে গিয়ে নীল আনন্দ পেত। ঠিক আছে, তবে আমাকে মেরে ফেলার চিন্তা ওর মনেও কোনোদিন আসবে না। নীলকে যে মেরেছে তাকে খুঁজে বের করে চরম শাস্তি দেব। কিন্তু ওনাকে মেরেছে কে আর কেন? এখন জানি না, তবে জানতে হবে। জান পাখি, তোমার জন্য কত কিছুই করলাম, তাও তোমাকে নিজের করতে পারলাম না। যেখানে আমার হওয়ার কথা ছিল সেখানে আজ অয়ন, শুধুমাত্র এই নীলের কারণে। তাকে এত সহজে কিভাবে ছেড়ে দেই? তোমাকে ওই অয়নের পাশে দেখে আমার রক্ত গরম হয়ে যায়, আমার হাত কাঁপতে থাকে ওকে মারার জন্য। অয়নকে মারা এত সহজ না, তবে এত কঠিনও না। জান পাখি, কিছু তো করব তোমাকে পাওয়ার জন্য, কারণ তুমি শুধু এই রাফির, আর কারো না। আমি জানতাম বিয়ের দিন অয়ন কিছু তো করবে আমাকে আটকানোর জন্য, তাই আমি বাসা থেকে কতগুলো গাড়ি সাজিয়ে অন্যদিকে পাঠিয়ে দিই, আর আমি অন্য দিক দিয়ে আসতে থাকি। সব ঠিক ছিল, শুধু ওই নীল তার লোক পাঠিয়ে আমাকে কিডন্যাপ করে জীবনের সবচেয়ে বড় ভুলটা করে ফেললো। তার জবাব তো তাকে দিতেই হতো। তোমরা আমাকে ঠিক বলো, সাইকো আমি? মেঘা, শুধু তোমার প্রেমে আমি সাইকো না, আমার মাথায় এমনিতেও সমস্যা আছে। তাই তো মা বাবার চিকিৎসার জন্য বিদেশে পাঠিয়ে দিয়েছিল, তোমার থেকে দূরে। মনে তো হয়েছিল তাদেরকে মেরে ফেলি, কিন্তু মারেনি, মাফ করে দিয়েছি। কিন্তু অয়ন, তোমাকে মাফ করব না। 4 বছর আগে মেঘাকে প্রথম দেখে আমি ঠিক করে নিয়েছিলাম মেঘা শুধু আমার, আর যেটা আমার সেটা আমারই। অয়ন, তোকে আমি এমনভাবে মারবো না যে সবাই তোর লাশ থেকে ভয় পেয়ে যাবে। শোনো রিমান, তুমি গিয়ে মেঘার জিনিসগুলো দিয়ে আসো। এগুলো নিতেই তো এসেছিল, কিন্তু নিতে আর পারলো কই? এখন যেতে পারবো না, কাল যাব। কাল তো ওরা এমনি আসবে। তাহলে আর যাওয়ারই দরকার নেই, কাল এসে যাওয়ার সময় নিয়ে যাবে। কি অলস তুমি! একদমই না, তাছাড়া এখন রাত হয়েছে, আর আজ তাদের বাসরাত। ভাই হয়ে এই দিনে না মানে রাতে যায় কিভাবে? ও, তাও ঠিক। তার মানে আজ মেঘার ভালোবাসার রাত। ডিমান এসে ফারিয়াকে পিছন থেকে জড়িয়ে ধরে। ফারিয়া চমকে যায়। তুমি চাইলে আজ আমাদেরও ভালোবাসার রাত হতে পারে।
আমাদের কাল হয়ে গেছে। কখন? আমার তো কিছু মনে নেই। চলো, আমাকে মনে করিয়ে দিবে। বলে ফারিয়াকে কোলে করে বিছানায় শুইয়ে দেয়। ফারিয়া দুহাতরে ভালোবাসায় ডুবে যায়। অয়ন এসে সোজা মেঘার পাশে শুয়ে পড়ে। মেঘা শোয়া থেকে উঠে বসে পড়ে। কি হলো, আপনি এখানে কেন? সোফায় ঘুমাতে পারবো না, পিঠ ঘাড় সব ব্যথা করে। তো অন্য রুমে গিয়ে ঘুমান, এত বড় বাড়ি আপনার। আমি চাইলে অন্য রুমে ঘুমাতে পারবো, কিন্তু তুই এই রুমে একা থাকতে পারবি তো? দেখ, বারান্দা দিয়ে শিউলি ফুল গাছটা দেখা যাচ্ছে। শুনেছি ফুল গাছে নাকি পরীরা থাকে, রাতে ফুল কুড়াতে আসে। মেঘা ভয়ে কাঁচামুচু হয়ে যায়। এত বড় গাছ কেন লাগিয়েছেন বাগানে? কেন, তোর নাকি শিউলি ফুল অনেক পছন্দ? হ্যাঁ, কিন্তু তাও। ঠিক আছে, আমি অন্য রুমে চলে যাই, তুই থাক। অয়ন উঠে যেতে নেয়। শুনুন, না মানে শুনো, জানালার পর্দাগুলো মেলে দাও আর বারান্দার দরজাটা লাগিয়ে দিয়ে এসো, তারপর এখানে শুয়ে পড়ো। অয়ন হালকা হেসে জানালার পর্দা মেলে দেয় আর বারান্দার দরজা লাগানোর সময় চমকে যাওয়ার মতো ভাব করে। কি হলো? বাইরে সাদা কাপড় পরা কি যেন দেখলাম। কি? আমাকে ভয় ভয় দেখাচ্ছ তাই না? আরে পাগল না, কে যেন দেখলাম গাছে বসা। তুমি চুপচাপ এখানে এসে শুয়ে পড়ো। মেঘা শুরু করা শুরু করে দিয়েছে। অয়ন এসে লম্বা হয়ে শুয়ে পড়ে। শুয়ে বাতি নিভিয়ে দেয়। মেঘা ভয় পেয়ে যায়। আপনি লাইট বন্ধ করলেন কেন? আমার আলোতে ঘুম আসে না। মেঘা শুয়ে আস্তে আস্তে অয়নের দিকে যেতে যেতে অনেকটাই চলে যায়। অয়ন খেয়াল করে মেঘা তার সাথে মিশে যাচ্ছে। হঠাৎ করে অয়ন মেঘার দিকে ফেরে। অয়ন মেঘার মুখের একদম কাছে চলে আসে। মেঘা চোখ বড় বড় করে ফেলে। কি, আমার কাছে আসার ধান্দা? মানে? মানে আজ আমাদের বাসরা, তাই আমার কাছে আসার ধান্দা নাকি? ছি, কখনোই না। বলে উল্টো দিকে ফিরে সরে যেতে নেয়। অয়ন মেঘার পিছন থেকে মেঘার পেটে হাত দিয়ে নিজের কাছে টানে। অয়ন মেঘার চুলে নাক মুখ ডুবিয়ে দেয়। মেঘার শরীর নিস্তর হয়ে গেছে। কি করছো? ছাড়ো। আমার অনেক ভয় করছে, প্লিজ আমার থেকে দূরে যাও না। তুমি চিনপরিকে ভয় পাও? অনেক। মেঘাকে আরো শক্ত করে নিজের কাছে টানে। মেঘা আর কিছু বলে না। অয়ন তার পেটে হাত দিয়ে রেখেছে। তার কেমন যেন একটা অনুভূতি হচ্ছে, একটা ভালো লাগা অনুভূতি। মেঘা অয়নের সামনে ফিরে তার বুকে মাথা রেখে চোখ বন্ধ করে দেয় লজ্জায় আর বলে, আমারও অনেক ভয় করছে। সকালে মেঘা ঘুমের মধ্যে অন্যদিকে ফিরতে চায়, কিন্তু পারে না। 2-3 বার চেষ্টা করার পরও ফিরতে পারছে না। মনে হচ্ছে কেউ তাকে শক্ত করে আবদ্ধ করে রেখেছে। অবশেষে আর না পেরে অলসতা ছেড়ে চোখ মেলে তাকায়। তাকিয়ে দেখে অয়ন তাকে বাহুডোরে আবদ্ধ করে রেখেছে। তুমি ঘুমিয়ে থাকলে তোমাকে কত সুন্দর আর মাসুম লাগে, আর জেগে থাকলে টেবিল একটা। মেঘা ওঠার চেষ্টা করে কিন্তু পারে না। ভাইয়া, ভাইয়া উঠেন। মেঘা আপ্রাণ চেষ্টা করছে, আর না পেরে অয়নকে সুড়সুড়ে দেওয়া শুরু করে। অয়ন অনেক চেষ্টা করে না হেসে চোখ বন্ধ করে রাখার, কিন্তু পারে না। মেঘাকে ছেড়ে হাসতে থাকে। কিছুক্ষণ পর হাসি থামিয়ে, ওই তুই আমাকে সুসুরি কেন দিচ্ছিস? ভাইয়া, তুমি আমাকে এমনভাবে ধরেছিলে আর ছাড়ছিলেই না, তো কি করব আমি? কি বললি? ভাইয়া মানে? তুই আমাকে ভাইয়া বলে কেন ডাকছিস? আমি আগে থেকেই তো তোমাকে ভাইয়া বলে ডাকি, এখন আবার কি বলে ডাকবো? অয়ন বলে ডাকবি। ঠিক আছে অয়ন ভাইয়া। শুধু অয়ন, আগে পিছিয়ে কিছু লাগানোর দরকার নেই। আর ভাইয়া যদি তোর মুখ থেকে শুনি তাহলে তোর খবর আছে। চাইলে রাফিকে ভাইয়া বলে ডাকতে পারো। এটা বলে অয়ন ওয়াশরুমে ঢুকে যায়। দাঁড়ান, আমি আগে যাব। চাইলে আমার সাথে ঢুকতে পারোস। থাক, লাগবে না, আমি পরেই যাব। আর গোসল করে বের হবেন, কারণ আমরা কিন্তু আজকে আমার বাড়ি যাব, মনে আছে তো? কিছু সময় পর মেঘা আর অয়ন বেরিয়ে পড়ে রিমন্তের বাসায় যাওয়ার সময়। বাইরে জোরে বৃষ্টি পড়ছে। মেঘা বাইরে তাকিয়ে আছে মন খারাপ করে। এভাবে মুখ ফুলিয়ে রেখেছিস কেন? আমার না বৃষ্টিতে ভিজতে খুব ইচ্ছে করছে। তুই মুখ ফুলিয়ে রাখ, বৃষ্টিতে ভেজানো লাগবে না। মনে নেই আগেরবার বৃষ্টিতে ভিজে কি হয়েছিল? জ্বর, ঠান্ডায় অবস্থা খারাপ। মেঘা গাড়ি জানালা খুলে বাইরে হাত বাড়িয়ে বৃষ্টিতে হাত ভেজাচ্ছে। অয়ন তার হাত বের করে মেঘার হাতে মারতে থাকে। মেঘা ভিতরে হাত ঢুকিয়ে নেয়। মারছেন কেন? আমার নাম মেঘা, তাই মেঘে ভিজতে কিচ্ছু হবে না। তা তো কিছুদিন আগেই দেখেছি।
অয়ন মেঘার হাতটা নিয়ে তার সাদা শার্টটা এক কোণা বের করে মুছে দিতে থাকে। মেঘা অয়নের দিকে মুগ্ধ নজরে তাকিয়ে আছে, ঠোঁট থেকে হাসি যাচ্ছে না। এমন ভাবে তাকাস না, কিছু কিছু হয়। কি হয়? অয়নের দিকে মনোযোগ দিয়ে অন্যমনস্ক হয়ে অয়ন মেঘার দিকে মুখ তুলে তাকায়। তখন মেঘার হুঁশ ফেরে, মেঘা আবারও বাইরের দিকে ফিরে যায়। এটা দেখে অয়ন আজানাতে হেসে ফেলে। কিছুক্ষণ পর তারা পৌঁছে যায়। মেঘা নামতে নেয়, অয়ন তাকে নামতে না করে। অয়ন গিয়ে তাড়াতাড়ি ভিতর থেকে ছাতা নিয়ে আসে, এসে মেঘাকে নিয়ে যায়। এটা দেখে মেঘার বাবার চোখে পানি চলে আসে। অয়ন আমার মেয়েকে এত ভালোবাসে, এটা আমি আগে কোনোদিন দেখিনি। আমার চোখে কোনো ধরা পড়ল না। ইমান তার বাবার দিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে। শুধু বাবা দেখে কিছু বললাম না, হমু হমু, একবার আমরাও বাবা হমু। আগে হয়নি। এমন ভাবে বলছো যেন জীবনে বাবা হতে পারবো না, আমারও বাচ্চা হবে। অয়ন আর মেঘা ভিতরে আসে। তোর বাচ্চা হবে? তার মানে ভাবি মা হতে চলেছে? সত্যি? সত্যি রিমান, আমি মা হতে যাচ্ছি। আরে কেউ মা হচ্ছে না এখানে। মেঘা, তোর কানে প্রবলেম আছে? আর ফারিয়া, তুমি কি আমাকে জিজ্ঞেস করছো তুমি মা হলে কি তুমি বুঝতে পারবে না? না, আমি ভাবলাম তুমি ডক্টর, হয়তো আমার আগে জেনে গেছো। আমি এটা বুঝলাম না। অয়ন আসছে, এ কারণে তোমরা আমাকে কেন সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে এখানে দাঁড় করিয়ে রেখেছো? ও এখন এবারই জামাই। তো কি কোলে নিয়ে নাচমু? ওকে তো কোলেও ওঠাতে পারবো না। আচ্ছা যাক, আসছোস ভালো করছোস। যদি আমার কোনো রকম লাগছে না, তাও কিছু লাগলে আমাকে ডিস্টার্ব করিস না, বাবাকে বলিস। বলে আমি তুলতে তুলতে চলে যায়। সবাই তার দিকে তাকিয়ে তার যাওয়া দেখছে। তোমরা উপরে যাও, গিয়ে রেস্ট করো। মেঘা অয়ন রুমে যায়। তুমি তো অনেকটাই ভিজে গেছো, দাঁড়াও। মেঘা একটা তোয়ালে এনে অয়নের মাথা মুছতে লাগে। অয়ন মেঘার দিকে তাকিয়ে আছে। মেঘা অয়নের মাথা মুছতে মুছতে অয়নের দিকে তাকায়। হঠাৎ করে অয়ন মেঘার ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে দেয়। মেঘা চোখ বড় বড় করে তাকিয়ে আছে। একটু পর ছেড়ে দিয়ে টাওয়াল নিয়ে হাসি দিয়ে রুম থেকে চলে যায়। মেঘা এখনো বরফের মতো দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পরে মেঘা নিচে যায়। অয়ন মেঘার দিকে এক নজর তাকিয়ে আবার ডিমনের সাথে কথা বলাতে মনোযোগ দেয়। দুপুরে খাওয়া দাওয়া শেষে মেঘার বাড়িতে আবার রিনার এন্ট্রি হয়। দরজা খুলতে মেঘার মাথায় বাড়ি পড়ে। রিনাও মেঘাকে দেখে মুখটা ছোট করে ফেলে। তুমি এখানে? কিছু কাজ থাকলে ফোন করে নিতে। আমাকে তুই আর এই রিনাকে তুমি করে ডাকে, ভাব দেখে পারি না। স্যার, আসলে কিছু ফাইলে আপনার জরুরি সাইন লাগবে, আর কিছু কথাও বলার আছে কোম্পানির বিষয়ে। ঠিক আছে, তোমরা গিয়ে বরং রুমে গিয়ে কথা বলো। আমার জন্মের শত্রু কোথাকার আমার স্বামীর সাথে আমার রুমে গিয়ে রোম্যান্স করার বুদ্ধি দিচ্ছে। মেঘার আগে রিমনের দিকে তাকিয়ে আছে। রিমন মেঘার তাকানো দেখে আশেপাশে তাকায়। তুই আমার দিকে এভাবে তাকিয়ে আছিস, কিন্তু কেন? তুই অনেক ভালো তো, তাই। এটা আমি জানি। মেঘা ও অয়ন আর রিনার পিছনে পিছনে যায়। মেঘা লুকিয়ে লুকিয়ে দেখছে তারা কি করছে। অয়ন আর রিনা অনেক এসে এসে কথা বলছে। এটা দেখে মেঘার মুখ রাগে লাল হয়ে যায়। এমনকি ছাতার মাথা বলছে যে তারা এত হাসছে, কিছু শোনাও যাচ্ছে না। আর একটু দূরে বসে কথা বললে কি হয় অদ্ভুত। কিছুক্ষণ পরে রিনা উঠে যেতে নেয়, তার পায়ের সাথে বেঁধে পড়ে যেতে নেয় আর অয়ন ধরে ফেলে। এটা দেখে মেঘার মনে আগুন জ্বলে ওঠে, চোখ দিয়ে পানি বেরিয়ে যায়। সে রাগে নিচে চলে যায়। রিনা চলে যায়। অয়ন কথা বলার চেষ্টা করছে, কিন্তু মেঘা মুখ ভার করে আছে। তো ঝাড়ুর মতো মুখ, এটা আবার ভার করে রাখছিস কেন? মেঘা সোফা থেকে একটা বালিশ উঠিয়ে রিমানের গায়ে ছুঁড়ে মারে। আমি মনে করেছিলাম তুমি আমাকে ভালোবাসো, কিন্তু আজ তুমি আবারও আমাকে ভুল প্রমাণ করে দিলে। তুমি প্রথমে আমাকে বলেছিলে রিনা তোমার গার্লফ্রেন্ড, আমারই বিশ্বাস করতে দেরি হয়েছে। রাত 8টার দিকে মেঘাদের বাড়িতে রাফি আসে। আপনি এখানে এত রাতে? আমি মেঘার সাথে দেখা করতে এসেছি। কেন? ওই সাইকোটার একটা খবর পেয়েছি, সে এই শহরেই থাকে। আমরা তার খুব কাছে, যে কোনো সময় ধরে ফেলতে পারবো। এই তো খুব ভালো খবর। তোমার কাছে ওর দেওয়া কোনো চিঠি বা কাগজ বা জিনিস থাকলে আমায় দাও। সে সব কিছু আমার কাছে, কাল আপনার কাছে পৌঁছে যাবে। রাফি অয়নের দিকে তাকিয়ে একটা হাসি দেয়, কিন্তু তার চোখ অন্য কিছুই বলছে।
আমার মেঘার সাথে কিছু আলাদা কথা ছিল। কিসের জন্য? এই কেস নিয়ে কিছু জিজ্ঞাসা করার আছে আমার। তো এখানে বলুন। এটা আমার মেঘাকে জিজ্ঞেস করতে হবে, কারণ অপরাধী কে এখনো জানা যায়নি। অপরাধী যে কেউ হতে পারে, তাই আমরা কাউকে বিশ্বাস করতে পারছি না। মেঘা, বলে দেই, তুই ওর সাথে একা কথা বলবি না। অয়ন বলতে পারলে আমি কেন পারবো না? আমার কোনো সমস্যা নেই। অয়ন রাগে তার হাতের মুখ বন্ধ করে ফেলে। রাফি আর মেঘা দূরে গিয়ে বসে কথা বলছে। আমার কেন জানি এই রাফিকে গন্ডগোল লাগে। আমারও। আমি খুঁজে পেলাম না ওই সাইকোকে, আর রাফি এত তাড়াতাড়ি পেয়ে গেল। সাইকোর আগে রাফির জন্মকুণ্ডলী বের করতে হবে। এই সাইকোর চিন্তা আমার আর ভালো লাগছে না। একটু তাড়াতাড়ি কিছু করেন। চিন্তা করো না, আমি আছি তো। মেঘার হাতে হাত রেখে। মেঘার হাত ধরেছে কেন? অয়ন যেতে নেয় রিমান ধরে ফেলে। মেঘার রাফির ছোঁয়া একদম ভালো লাগছে না, তাই তার হাত সরিয়ে নেয়। তোমার গলায় কি? কি? রাফি এমনি মেঘার গলায় হাত দিয়ে কিছু একটা ঝেড়ে ফেলে দিয়েছে মনে করে। মেঘা বসা থেকে উঠে দাঁড়িয়ে যায়। এটা তার একদম ভালো লাগে না। পোকা ছিল। অয়ন রাগে যেতে নেয়, রিমান জোরে ধরে রাখে। রাগ করিস না প্লিজ, কোনো ঝামেলা করিস না। মেঘা, আমি এখন যাই। কিছু খেয়ে যান না, আরেকদিন চা তো খেলাম। রাফি যাওয়ার সময় মেঘাকে একটা ছোট্ট করে গুড বাই হাঁক দিয়ে চলে যায়। মেঘার এসব একদম ভালো লাগছে না। রিমান দেখে অয়ন চুপচাপ দাঁড়িয়ে আছে, তাই রিমান অয়নকে ছেড়ে দেয়। অয়ন তাড়াতাড়ি গিয়ে মেঘার হাত ধরে রুমে নিয়ে যায়। কি করছো কি? আমার লাগছে। অয়ন মেঘাকে রুমে ঢুকিয়ে দরজা ভিতর থেকে বন্ধ করে দেয়। অয়ন রাগীভাবে মেঘার দিকে তাকিয়ে আছে। কি হয়েছে? তুই ছোট কিছু বুঝিস না। রাফিকে তোর গায়ে হাত লাগাতে কেন দিলি? কি খুব মজা লাগছে ওর ছোঁয়াতে? ভাইয়া, মুখ সামলে কথা বলো। এখন তো কোনো কথাই হবে না। কোথায় ছুঁয়েছে তোকে? গলায়, এই জায়গায় না? অয়ন মেঘাকে জোর করে ধরে গলায় জোরে কামড়ে ধরে। ব্যথায় মেঘার চোখ দিয়ে পানি বেরিয়ে যায়। ছাড়ো আমায়, ছাড়ো, ব্যথা লাগছে। অয়ন কোনো কথা শুনছে না। অয়ন মেঘার গলায় কামড়ে দাগ বসিয়ে দেয়। কি আমার ছোঁয়া ভালো লাগেনি? এখনই ভালো লাগবে বলে মেঘা ঠোঁটে কিস করতে থাকে। মেঘা ছাড়ানোর চেষ্টা করছে, তার দুহাত দিয়ে অয়নকে ধাক্কাচ্ছে। অয়ন আর শক্ত করে ধরে মেঘাকে বিছানায় ফেলে দেয়। মেঘার উপরে উঠে দুহাত ধরে ঠোঁটে গলায় পাগলের মতো কিস করতে থাকে। মেঘা আর না পেরে জোরে জোরে কান্না করে দেয়। মেঘার কান্নার আওয়াজ শুনে অয়নের হুঁশ ফেরে। সে মেঘার দিকে তাকিয়ে দেখে সে চোখ বন্ধ করে জোরে জোরে কান্না করছে। অয়ন মেঘাকে ছেড়ে দেয়। মেঘা অন্য পাশে ফিরে বালিশ আঁকড়ে ধরে কান্না করছে। মেঘাকে দেখে অয়নের কষ্ট হচ্ছে, সে রুম থেকে বেরিয়ে যায়। মেঘা কান্না করছে আর অয়ন ছাদে বসে নিজেকে দোষ দিচ্ছে। কিছুক্ষণ পর অয়ন রুমে গিয়ে দেখে মেঘা কান্না করতে করতে ঘুমিয়ে পড়েছে। অয়ন মেঘার কাছে গিয়ে তার চোখের পানি মুছে দেয়। মেঘার গলায় রক্ত জমানো দাগ দেখে নিজের উপরে রাগ হচ্ছে অয়নের। সে একটা মলম এনে বসে মেঘার গলায় আলতো করে লাগিয়ে দেয়। মেঘা ব্যথায় কেঁপে ওঠে। অয়নের চোখ দিয়ে পানি বেরিয়ে যায়। প্লিজ আমাকে মাফ করে দে। তোর সাথে এমন করব আমি জীবনেও ভাবিনি। রেগে আমার মাথা ঠিক ছিল না। তোকে হারানোর ভয় সব সময় আমাকে তাড়া করে বেড়ায়। প্লিজ আমাকে ভুল বুঝিস না। আমি জানি আমাকে ছাড়া তুই পূর্ণ, কিন্তু আমি তোকে ছাড়া শূন্য, কারণ তোকে আমি একটু বেশি ভালোবাসি। কালে আমি কিছুদিনের জন্য অন্য কোথাও চলে যাব। জানি এটা সহজে ভোলা সম্ভব না, তবে হতে পারে কিছুদিন আমাকে না দেখলে ভুলে যেতে পারিস।